হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ইংলিশ পেডাগজির আর একটা নতুন চ্যাপ্টারে চলে এসেছি। এর আগে আমরা প্রায় 12টা থেকে 13টা ইংলিশ পেডাগজির ক্লাস কমপ্লিট করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা ইংলিশ পেডাগজির মেথড অফ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের একটা নতুন চ্যাপ্টারে শুরু করছি। এই চ্যাপ্টারে আমরা দেখব ইংলিশ পড়তে গেলে আমাদের কী মেথড বা কিছু ইম্পর্ট্যান্ট মেথড, যেটা আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন সচরাচর আসবেই, এরকম কিছু মেথড দেখব এবং সেই মেথডগুলোকে আমরা ডিটেলসে জানব। এই চ্যাপ্টারটা বইয়েতে তোমরা দেখলে অনেকটা কনফিউজড হয়ে যাবে, কারণ ওখানে অনেক কিছু ডিটেলসে লেখা আছে, কিন্তু এক্সামিনার এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেন করতে পারেন সেই রকমভাবে তোমরা যদি এই টপিকটাকে জাস্ট একটু বুঝে রাখো, তাহলে যে কোনো কোয়েশ্চেন তোমরা এই টপিক থেকে করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক মেথড অফ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের কিছু মেথড, যেগুলো আমরা দেখব এবং আমি তোমাদের পয়েন্ট বাই পয়েন্ট এলাবোরেটলি এক্সপ্লেন করে দেবো, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাহলে প্রথম মেথড আমাদের কি? গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডে কীভাবে গ্রামার বা ইংরেজি পড়ানোর কথা বলা হয়েছে চলো দেখা যাক। প্রথমেই কি? ট্রান্সলেশন ইজ এমফাসাইজড। প্রথম পয়েন্টটা কি বলছে? ট্রান্সলেশন ইজ এমফাসাইজড। ট্রান্সলেশন ইজ এমফাসাইজড মানে হচ্ছে এখানে ট্রান্সলেশনকে খুব জোর দেওয়া হয়েছে। তার অর্থ কি? ধরো আমাদের মাতৃভাষা বাংলা, আমরা যখন ক্লাসে বা কোনো টিউশনে পড়তে গেছি, আমরা কি দেখেছি? যে টিচার আমাদেরকে ইংলিশ কোনো প্রোজ বা পোয়েট্রি পড়াচ্ছেন, তিনি প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্সের বেঙ্গলি মিনিং আমাদের বুঝিয়ে দিতেন। তাহলে এটাই হচ্ছে সেটাই, যে এখানে ট্রান্সলেশন ইজ এমফাসাইজড মানে ইংলিশের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্সকে তিনি আমাদের বাংলাতে বুঝিয়ে দেবেন। তাহলে এখানেও সেটাই, যে প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ডকে বাংলাতে বোঝানো হবে। তারপর একটা কি? মাদার টাং ইউজড। মাদার টাং ইউজড মানে হচ্ছে ওই আমি যেটা বললাম, যে এখানে প্রত্যেকটা ইংলিশের ওয়ার্ড আর সেন্টেন্সকে মাতৃভাষায় বুঝিয়ে দেওয়া হবে এবং টিচারও সবসময় ইংলিশে কথা বলবেন না, উনি মাতৃভাষাতেই ওই জিনিসগুলোকে ভালোভাবে বোঝাবেন। তারপর কি? ফোকাস অন রাইটিং। এই মেথডে বা গ্রামার ট্রান্সলেশন মেথডে রাইটিংয়ের ওপর একটু বেশি জোর দেওয়া হয়, বা মেন ফোকাস কিসে থাকে? রাইটিংয়ের ওপর। তাহলে অনেক সময় আমাদের কোয়েশ্চেন এসে থাকে যে কোন মেথডে মাদার টাংকে বেশি জোর দেওয়া হয়, তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথড। কোন মেথডে রাইটিংয়ের ওপর বেশি জোর দেওয়া হয়? গ্রামার ট্রান্সলেশন মেথড। ক্লিয়ার? পরের পয়েন্টটা দেখা যাক। টিচার্স প্লে ভাইটাল রোল। এই গ্রামার ট্রান্সলেশন মেথডে শিক্ষকরা সবথেকে বড় বা সবথেকে মুখ্য ভূমিকা পালন করেন, কারণ তারা প্রত্যেকটা ওয়ার্ডের বেঙ্গলি মিনিং বলতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সকে বাংলা মানে করে দিতে হবে। তারাই পুরো চ্যাপ্টারটা বা পুরো টপিকটা আমাদেরকে খুব ভালো করে বোঝাবেন। তার মানে এখানে কি বোঝাচ্ছে? এখানে স্টুডেন্টদের ভূমিকাটা একটু কম আছে, যেটা পরের পয়েন্টেই আমরা বুঝতে পারবো। স্টুডেন্টস রিমেন প্যাসিভ। স্টুডেন্টস রিমেন প্যাসিভ মানে হচ্ছে এখানে স্টুডেন্টদের ভূমিকাটা একটু কম, তারা শুধু শিখেই যাবেন, তারা এখানে বেশি অ্যাক্টিভিটি বা প্রশ্ন করার সুযোগ পাবেন না। শিক্ষক তাদের যতটুকু বোঝাবেন, যতটুকু বুঝিয়ে দেবেন, তারা সেই অনুযায়ী সন্তুষ্ট থাকতে হবে, তারা এখানে বেশি প্রশ্ন করার সুযোগ পাবে না। তারপরটা কি? গ্রামার টট ইন ডিডাকটিভ মেথড। এই গ্রামার ট্রান্সলেশন মেথডে যদি আমরা ফলো করি, তাহলে এখানে গ্রামারটা কী মেথডে পড়াতে হবে? ডিডাকটিভ মেথড। তার মানে কি? আগে আমরা গ্রামারের যাবতীয় রুলস বলে দেব, তারপরে আমরা এক্সাম্পলে যাব। কি বুঝেছো? আমরা যেটা ইন্ডাকটিভ আর ডিডাকটিভ মেথড পড়েছিলাম, তোমরা অবশ্যই তাহলে সেটা বুঝতে পারবে। তাহলে এখানে শিক্ষক কি করবেন? গ্রামার শেখানোর আগে যাবতীয় রুলস ছাত্রদের মাথায় ঢুকিয়ে দেবে, তারপরে কিছু এক্সাম্পল করতেও পারে, নাও পারে। তাহলে এখানে কি? শিক্ষকদের ভূমিকা মেন। এখানে স্টুডেন্টস উইল রিমেন প্যাসিভ মানে কি? স্টুডেন্টদের ভূমিকা এখানে খুবই কম বলা চলে। তাই জন্যই এই মেথডটাকে সবথেকে ওল্ডেস্ট মেথড বলা হয় এবং বর্তমানে এই মেথড প্রায় অবসোলেট হয়ে গেছে, কারণ এই মেথডটা পড়ানোর উপযুক্ত নয় বলে মনে করেছেন শিক্ষকবিদরা। অনেক সময় তোমাদের প্রশ্ন আসতে পারে যে ডিডাকটিভ মেথড অনুযায়ী কোন মেথডটাকে পড়ানো হয়, তাহলে তোমরা অবশ্যই বুঝে যাবে গ্রামার ট্রান্সলেশন মেথড। এখানে মাতৃভাষার উপর বেশি জোর দেওয়া হয়, এখানে মাতৃভাষায় সব সেন্টেন্স ট্রান্সলেট করে দেওয়া হয়। এই মেথডকেই আর একটা নামে চেনা হয়, যেটা আমাদের কোয়েশ্চেন এসে যেতে পারে, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল বা ক্লাসিক্যাল মেথড। যদি তোমাদের প্রশ্ন আসে কোনটাকে ক্লাসিক্যাল মেথড বা ট্র্যাডিশনাল মেথড বলে, তোমরা চোখ বন্ধ করে অ্যান্সার করে দেবে গ্রামার ট্রান্সলেশন মেথড।
তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডের এই পয়েন্টগুলোকে যদি তোমরা মনে রাখো, তোমরা যে কোনো কোয়েশ্চেন গ্রামার ট্রান্সলেশন মেথড থেকে আসলে অবশ্যই করে দিতে পারবে। এরপরে কি ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডটা কি দেখা যাক। প্রথম পয়েন্ট কি বলছে, ইংলিশ টু ইংলিশ। বাংলা এই গ্রামার ট্রান্সলেশন মেথডে আমরা কি দেখেছিলাম, ইংলিশ থেকে বেঙ্গলিতে টিচার আমাদের সব ট্রান্সলেশন করে দিচ্ছেন। কিন্তু ডাইরেক্ট মেথড গ্রামার ট্রান্সলেশন মেথডের একদম অপোজিট। তার মানে কি, এখানে টিচার উইল ফোকাস অন ইংলিশ, মানে টিচার সব কিছু ইংলিশে বোঝাবেন। টিচার যদি কোনো পোয়েট্রি পড়ান সেটাকেও ইংলিশে বোঝাবেন, টিচার যদি কোনো গ্রামার রুলস পড়ান সেটাকেও টিচার ইংলিশেই বোঝাবেন। তার মানে কি, এখানে মাদার টাং ইজ প্রহিবিটেড। তার মানে এখানে টিচার উইল নট ইউজ মাদার টাং, মানে টিচার এখানে মাদার টাং ইউজ করবেন না, এবং দ্য স্টুডেন্টস উইল অলসো নট ইউজ মাদার টাং, এবং স্টুডেন্টরাও মাদার টাঙের ইউজ এখানে করতে পারবে না, কারণ এখানে মাতৃভাষাটাকে একদম নিষেধ করে দেওয়া হয়েছে ডাইরেক্ট মেথডে। তাহলে যদি তোমাদের কোয়েশ্চেন আসে যে কোন মেথডে মাদার টাংকে একদম নিষিদ্ধ করা হয়েছে বা প্রহিবিটেড করা হয়েছে, তোমরা ডাইরেক্ট মেথড বলে দেবে। কোন মেথডে ইংলিশ টু ইংলিশকে বেশি ফোকাস করা হয় বা ইংলিশ টু ইংলিশে পড়ানো হয়, সেটা ডাইরেক্ট মেথড। পরেরটা কি, ফোকাস অন স্পিকিং। গ্রামার ট্রান্সলেশন মেথড যেমন ফোকাস করেছিল রাইটিংয়ে, ডাইরেক্ট মেথডে আমরা দেখছি কি এখানে বেশি ফোকাস করা হয়েছে ইংলিশের ওপর, এই স্পিকিংয়ের ওপর, কারণ এখানে যাবতীয় জিনিসটাই হবে ইংলিশে। তারপরটা কি, ফলো ইন্ডাকটিভ মেথড। ডাইরেক্ট মেথড অবশ্যই কোন মেথড ফলো করবে, ইন্ডাকটিভ মেথড, যেটা সর্বশ্রেষ্ঠ মেথড। এখানে আগে টিচার এক্সাম্পল দেবেন, তারপরে তিনি রুলসগুলো বোঝাবেন। ক্লিয়ার। তারপরটা কি, অলসো নোন অ্যাজ ন্যাচারাল অর রিফর্মড মেথড। এই মেথডটাকে বলা হয় ন্যাচারাল মেথড, কারণ যেখানেই ইন্ডাকটিভ মেথডে ফলো করা হচ্ছে সেটা অবশ্যই ন্যাচারাল মেথড হতে বাধ্য, কারণ এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মেথড। বা রিফর্মড মেথড কেন বলা হয়েছে, কারণ গ্রামার ট্রান্সলেশন মেথডটাকে যেহেতু শিক্ষাবিদরা অবসোলেট করে দিয়েছেন, তাই এটাকে রিফর্ম করে ডাইরেক্ট মেথড বানানো হয়েছে, যাতে যাদের মাতৃভাষা ইংলিশ নয় তারাও ডাইরেক্ট মেথড ফলো করে ভালো ইংলিশ শিখতে পারে। যেমন আমাদের ইংলিশ মিডিয়ামগুলো স্কুলগুলোতে এখন ইংলিশ টু ইংলিশ মেথড ফলো করা হয়। তারপরটা কি, ফুল অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড স্টুডেন্ট পার্টিসিপেশন। ফুল অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড স্টুডেন্ট পার্টিসিপেশন ইজ এ মাস্ট ইন মডার্ন ডে লার্নিং। তার মানে কি, এখন যে কোনো জিনিস শিখতে গেলে স্টুডেন্টদের অ্যাক্টিভিটিকে মাস্ট করতেই হবে। গ্রামার ট্রান্সলেশন মেথডে আমরা কি দেখেছিলাম, যেখানে স্টুডেন্টদের কোনো অ্যাক্টিভিটি নেই, ওরা একদম প্যাসিভ থাকবে। কিন্তু ডাইরেক্ট মেথডে এখানে স্টুডেন্টরাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা অনেক কিছু অ্যাক্টিভিটিস করবে, তারা বিভিন্ন নিজেদের মধ্যে পার্টিসিপেশন করবে, তারা টিচারকে কোয়েশ্চেনও করতে পারে, তারা স্টুডেন্টরা অনেক কিছু এখানে করতে পারে। কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথডে যেহেতু স্টুডেন্ট উইল রিমেন প্যাসিভ, তাই ওই মেথডটাকে এখন অবসোলেট করে দেওয়া হয়েছে, বা ওই মেথডের কোনো গুরুত্ব নেই, তাই ওটা একদম ওল্ডেস্ট মেথড। তাহলে ডাইরেক্ট মেথড আমাদের একটা ন্যাচারাল বা রিফর্ম মেথড, যেখানে স্টুডেন্টরা খুব ভালোভাবে পার্টিসিপেট করতে পারে, তারা ফিল কনফিডেন্ট, তারা ওখানে অনেকটা কনফিডেন্ট বোধ করে। তাহলে আমাদের গ্রামার ট্রান্সলেশন আর ডাইরেক্ট মেথড কমপ্লিট। এইটুকু জেনে রাখলেই তোমরা যে কোনো কোয়েশ্চেন এই দুটো মেথড থেকে আসলে করে দিতে পারবে, এবং যদি কোনো ডিফারেন্সিয়েট করতে দেয় তাও তোমরা বুঝতে পারবে। এরপরে 3 নম্বর মেথড আমাদের কি বলছে, বাইলিঙ্গুয়াল মেথড। বাইলিঙ্গুয়াল মেথড কি, টু ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড, মানে এখানে টিচার দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, সেটা ইংলিশ বাংলা হতে পারে, ইংলিশ হিন্দি হতে পারে, যার যেখানে মাতৃভাষা টিচার সেই অনুযায়ী দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন পড়ানোর ক্ষেত্রে। কিন্তু এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের দেখতে হবে। মাদার টাং ইজ ইউজড বাই টিচার্স হোয়েন কনফিউশন অকার্স। তার মানে কি, যখন পড়াতে গিয়ে কোনো কনফিউশন বা বিভ্রান্তির সৃষ্টি হবে, স্টুডেন্ট একটা জিনিসকে ভালোভাবে বুঝতে পারবে না, তখনই একমাত্র টিচার কি করবেন, ওই জিনিসটাকে, যে কোনো ওয়ার্ড হতে পারে, সেন্টেন্স হতে পারে, সেটা স্টুডেন্টকে বাংলায় বুঝিয়ে দেবেন। তাহলে এই পয়েন্টটা ভালো করে মাথায় রাখবে। তারপরটা আরও গুরুত্বপূর্ণ, স্টুডেন্টস আর নট অ্যালাউড টু ইউজ এমটি মানে মাদার টাং। এখানে স্টুডেন্টসদেরকে অ্যালাউ করা হবে না বা অনুমতি দেওয়া হবে না তারা যেন মাদার টাং ইউজ করে। তার মানে কি, স্টুডেন্টরা কিন্তু মাদার টাং ইউজ করতে পারছে না। যদি স্টুডেন্টের বুঝতে খুব অসুবিধা হয়, তখনই একমাত্র টিচার মাদার টাঙের ইউজ করবেন, তাকে জাস্ট ওই জিনিসটা বোঝানোর জন্যে। কিন্তু বোঝানোর পর আর তিনি স্টুডেন্টকে বলবেন না যে তুমি ওটাকে বাংলাতে বলো বা কিছু করো। স্টুডেন্ট মাতৃভাষা ইউজ করবে না বাইলিঙ্গুয়াল মেথডে। যদিও ওখানে দুটো ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, সেটা ইউজ করতে পারবেন একমাত্র টিচার, তাহলে এটা কিন্তু গোলাবে না। নো ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন। তার মানে কি,
আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে কি দেখেছিলাম, যে এখানে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্সকে টিচার মানে একদম বাংলাতে অনুবাদ করে দেবেন। কিন্তু এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন টিচার করবেন না। কেন করবেন না? কারণ এখানে আমরা কি বলেছি, টিচার উইল অনলি ইউজ মাদার টাং হোয়েন কনফিউশন অকার্স। তার মানে কি, যখন একমাত্র স্টুডেন্টের কোনো কনফিউশন হবে, কোনো কিছু বুঝতে, তখনই একমাত্র টিচার মাতৃভাষা ইউজ করে টিচার স্টুডেন্টকে ওই কনফিউশন দূর করবে। তাহলে বাইলিঙ্গুয়াল মেথড আমাদের ক্লিয়ার। এইটুকু মনে রাখলেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, কোয়েশ্চেন যে কোনো কোয়েশ্চেন করতে পারবে। তারপরটা কি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এইটা থেকেও আমাদের অনেক কোয়েশ্চেন এসে থাকে, এটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে পড়তে হবে মিন্স আমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার রাখলেই আমরা এটা থেকে যে কোনো কোয়েশ্চেন করতে পারবো। কিন্তু বইয়েতে অনেক কনফিউশন আছে, সেই বইটা তোমাদের ফলো করার দরকার নেই, আমি যতটুকু বলছি ওটুকু পড়লেই হবে। যেমন ইন্টারাকশন ইজ এমফাসাইজড। ইন্টারাকশন ইজ এমফাসাইজড মিন্স হোয়াট? মিন্স এখানে স্টুডেন্টদেরকে ইন্টারাকশানের স্বাধীনতা দেওয়া হবে। স্টুডেন্টদের যাতে তারা খুব ভালোভাবে যে কোনো গ্রুপে বা যে কোনো কোলাবোরেটিভ ওয়ার্কে ভালো ইন্টারাকশান করতে পারে, তারা যাতে টিচারের সাথেও ভালো ইন্টারাকশান করতে পারে, তারা এখানে নির্দ্বিধায় যে কোনো কোয়েশ্চেন তার সহপাঠীদের বা তার টিচারকে করতে পারেন, সেটা এখানে জোর দেওয়া হবে। তার মানে কি, এখানে স্টুডেন্টকে একদম স্বাধীনতা দেওয়া হবে, তার যে কোনো কনফিউশন হলে সে যাতে টিচার বা তার গ্রুপে কনফিউশন ক্লিয়ার করে নিতে পারে। তাহলে কি, গোল ইজ টু কমিউনিকেট ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ। এই ইন্টারাকশানের গোলটা কি, তার উদ্দেশ্যটা কি? তারা যাতে টার্গেট ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে পারে। মানে কি, তারা যাতে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখছে সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেশন করতে পারে, তার উপরে কিন্তু এখানেও জোর দেওয়া হবে। ডেভেলপস লিঙ্গুইস্টিক কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স। এই ইন্টারাকশন করার ফলে স্টুডেন্টদের কী হবে, তাদের লিঙ্গুইস্টিক কম্পিটেন্স মানে ভাষাগত দক্ষতা তাদের বৃদ্ধি পাবে। আমরা দেখবে অনেক সময় ইংলিশে কথা বলতে ভয় পাই, কারণ আমরা কি বলবো বুঝতে পারি না। কিন্তু এখানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে যেহেতু প্রত্যেকটা স্টুডেন্ট তার কমিউনিকেশন করার একটা লিবার্টি পাচ্ছে, তাই তারা যদি ভুলও বলে তবুও তারা কিছু শিখছে বা বলছে। যদি ভুল বলে তার সহপাঠী বা টিচার সেটাকে ভুল ধরিয়ে দেবেন, তাহলে এর ফলে কী হবে, তার লিঙ্গুইস্টিক কম্পিটেন্স বাড়বে, তার পারফরমেন্স বৃদ্ধি পাবে, মানে সে ইংলিশে খুব ভালো দক্ষ হবে। ফিলস কনফিডেন্ট। এই দক্ষ হওয়ার পরে কি হবে, সে ইংরেজিতে বলায় আরও বেশি কনফিডেন্ট বোধ করবে, সে আরও কনফিডেন্টলি ইংলিশটাকে বলতে পারবে, যেটা আমরা পারি না বা আমাদের বলতে অসুবিধা হয়, কারণ আমরা সেই পরিবেশটাও পাই না। কিন্তু এখানে সেই পরিবেশটা দেওয়া হচ্ছে যাতে সে ভালোভাবে ইংলিশটাকে বলতে পারে। তারপরটা কি বলছে, টিচার ইজ এ ফ্যাসিলিটেটর নট ইনস্ট্রাক্টর। হেয়ার টিচার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল অফ এ ফ্যাসিলিটেটর। মানে এখানে একজন টিচার ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবে। তার মানে কি, টিচার এখানে কোনো ইনস্ট্রাকশন দেবে না, টিচার এখানে বলবে না এই করো ওই করো সেই করো। টিচার জাস্ট কী করবে, ফ্যাসিলিটেট করবেন। যদি কোনো ছাত্র ভুল করে বা যদি কোনো বাচ্চা ভুল করে সেটাকে ধরিয়ে দেবেন এবং ভুলটাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন, যাতে স্টুডেন্ট কনফিডেন্ট ফিল করে। তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং খুবই সহজ। এটা CLT নামেও আসে, তোমরা কনফিউজড হবে না। CLT এই নামেও আসলে তোমরা যে কোনো কোয়েশ্চেন খুব সহজে উত্তর করতে পারবে। তারপরে দুটো মেথড আছে, এটা জাস্ট একদম একটু বেসিক ক্লিয়ার রাখলেই হবে। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ মানে কি, বা স্ট্রাকচারাল মেথড মানে কি? এখানে SVO মানে কি জানেন, আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, রুলস, স্ট্রাকচারস। এখানে বেশি কিছু নেই। এখানে টিচার কি করবেন, যাবতীয় নিয়মকানুন, সেন্টেন্স লিখতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই করতে হয়, টেন্স শিখতে গেলে বি ভার্বের রুলস শিখতে হয়, ন্যারেশন চেঞ্জ করতে গেলে বিভিন্ন রুলস শিখতে হয়, কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে বিভিন্ন রকমের রুলস, ক্লজের ক্ষেত্রে বিভিন্ন রকমের রুলস। তার মানে কি, শিক্ষক এখানে বেসিক্যালি ওই স্ট্রাকচারগুলোকে তুলে ধরবেন এবং ওই স্ট্রাকচারের নিয়মকানুনগুলোকে স্টুডেন্টদেরকে বলবেন, তারা ওই নিয়মকানুন দেখে শিখবে। তাহলে স্ট্রাকচারাল মানে যে কোনো স্ট্রাকচার সেন্টেন্সের ক্ষেত্রে যদি কোয়েশ্চেন আসে তাহলে সেটা একদমই হবে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, চোখ বন্ধ করে। এটাই বেসিক আইডিয়া, এর বেশি আর পড়ার দরকার নেই। তারপরটা কি, অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথড কি দেখা যাক। সেন্টেন্স অ্যান্ড সাউন্ড প্যাটার্ন। অডিও লিঙ্গুয়াল মেথডে এখানে অডিওর ইউজ করা হবে।
এখানে বিভিন্ন সেন্টেন্স তারকে শোনানো হবে, বিভিন্ন সাউন্ড প্যাটার্ন শোনানো হবে, যাতে সে কোনো সেন্টেন্স বা কোনো সাউন্ডকে ভুল উচ্চারণ না করে বা ভুল প্রোনাউন্সিয়েশন না করে। তারপরটা কি, লিসেনিং অ্যান্ড স্পিকিং ড্রিলস। এখানে রাইটিংয়ের কোনো দক্ষতা নির্ধারণ হয় না, এখানে তার লিসেনিং, সে কি শুনছে এবং সে কি বলছে, এই দক্ষতার ওপর তার বিকাশ ঘটানো হয়। তার মানে কি, সে যাতে সঠিক ইংরেজি শোনে এবং সঠিক ইংরেজি বলে, তাই জন্যে অডিও লিঙ্গুয়াল মেথডের ব্যবহার করা হয়। এখানে একটা লিমিটেড অ্যাপ্রোচ, 3 নম্বর। কেন লিমিটেড অ্যাপ্রোচ? কারণ এখানে বেশি কিছু অ্যাক্টিভিটি করার সুযোগ নেই, এখানে বেশি কিছু শেখারও সুযোগ নেই। আমরা অডিও লিঙ্গুয়াল অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কোনো একটা স্টুডেন্টকে অনেক কিছু শিখিয়ে দিতে পারবো না। আমরা কিছু ওয়ার্ড নিতে পারি, কিছু সেন্টেন্স নিতে পারি, কিন্তু অনেক জিনিস এখানে আমরা শেখাতে পারবো না। এখানে কিছু কিছু ওয়ার্ড আমরা ঠিক প্রোনাউন্সিয়েশন করতে পারে বাচ্চারা, কিছু কিছু সেন্টেন্স তারা প্যাটার্ন শুনে সেগুলোকে আত্মস্থ করতে পারে, এইরকম জিনিস হতে পারে। কিন্তু এখানে রাইটিং স্কিল এইসব ডেভেলপ করার কোনো ভূমিকাই নেই। তাহলে অডিও লিঙ্গুয়াল মেথড খুব একটা যে কার্যকরী মেথড এটা বলা যায় না। তাহলে এর সাথে সাথে মোটামুটি আমাদের মেথডটা কমপ্লিট। তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এর সাথে সাথে মোটামুটি আমাদের যে মেথড, 6টা ইম্পর্টেন্ট মেথড, এই মেথড থেকেই তোমাদের 2-3টে কোয়েশ্চেন এসে যেতে পারে। তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার রাখো তাহলে কিন্তু তোমাদের কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করাটা কোনো ব্যাপারই হবে না। এর পরের ক্লাসে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার করিয়ে দেবো, আগের ক্লাসের কিছু কোয়েশ্চেন অ্যান্সার বাকি আছে, তাই এর পরের ক্লাসে আগের টপিক আর এই টপিকটা মিলিয়ে কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার আমি করে দেবো, যাতে তোমাদের কোনো কনফিউশন ক্রিয়েট না হয়, তোমরা যাতে পরীক্ষায় প্রত্যেকটা কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার করতে পারো। এবং সবথেকে বড় কথা, ইংলিশ পেডাগজির ক্ষেত্রে তোমাদের যে কোনো জিনিসের একটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা দেখবে যে কোনো কোয়েশ্চেন তোমরা সহজেই করে দিতে পারছো। কারণ ইংলিশ পেডাগজিতে কোয়েশ্চেন কমন আসার সম্ভাবনা খুবই কম। তোমরা যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের দক্ষতা বাড়বে, তত বেশি তোমাদের অ্যানালিটিক্যাল পাওয়ার বাড়বে, তত বেশি তোমরা সঠিক অ্যান্সার করতে পারবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কমেন্টে জানিও কেমন তোমরা ক্লাসটা শিখলে। তাহলে এরপরে আমরা অন্য ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।